গাইস আগের ব্লগে তো আপনারা দেখছেনই আমার আচরণের কারণে শাশুড়ি আম্মা কান্না করে দিয়েছিল। এখন আবার রান্নাঘরে দুধ পড়ে কি অবস্থা হয়েছে দেখুন। এরপর তেল ঢালার সময় আপনাদের ভাইয়া এসে আমাকে একটা চ্যালেঞ্জ দেয় যে একটু তেলও যাতে নিচে না পড়ে, কিন্তু সেই পড়ে গেল। আমার সাথে এসব কি হচ্ছে গাইস। ভাবতেছি আমি আর রান্নাঘরেই আসবো না, রান্নাঘরে আসলে কিছু না কিছু একটা হয়ই। বড় সদিনকে রান্নাবান্নার সব দায়িত্ব দিয়ে দিব, আমার প্রতিদিন এসব ঝামেলার একদমই ভাল লাগছে না। আজকে সকালে আবার শাশুড়ি আম্মা না বলেই নাস্তা নিয়ে চলে আসে, তা আমরাও বুঝতে পারি নাই যে সে নাস্তা নিয়ে আসবে, কারণ আগের দিন তো তার সাথে আমার একটু ঝামেলা হয়েছিল। যদি আমি অনেকবার তার কাছে মাফ চাইছি, তারপরও সে রাগ করেই ছিল। আর কি হয়েছে ঘটনাটা জানতে অবশ্যই আগের ব্লগটা দেখে আসবেন, সেখানে কিন্তু আমাদের শাশুড়ি আম্মাও আছে, যদিও খুবই অল্প সময়ের জন্য আসছে, তাও আপনারা গিয়ে ব্লগটা দেখে আসবেন যে কি কারণে আমার শাশুড়ি আম্মা কান্না করে দিয়ে। অন্যদিকে আমরাও আজকে সকালবেলা নামাজ পড়ে নিজেরা নাস্তা বানিয়ে খেয়ে তারপর ঘুমিয়েছি। শাশুড়ি আম্মা যে এসে দরজা ধাক্কা দিছে সেটাও বলতে পারবো না, কারণ সারা রাত জেগে যদি সকালবেলা ঘুম দেয় তাহলে কি আর হুঁশ থাকে বলেন। আবার ফোন দিছে সেটাও বলতে পারবো না, কারণ আমাদের ফোন ছিল সাইলেন্ট করা। তো ঘুম থেকে উঠতে উঠতে 12টা বেজে যায়। আর আমার সতীন তো আমারও অনেক পরে উঠছে, উঠে আবার ফ্রেশ হয়েছে, ওইদিকে আরও অনেক টাইম লেগে গেছে। আর এই সময়ের মধ্যে আমি শর্টসগুলো করি যেগুলো আপনারা দেখছেন। আর এইসব করতে করতে আমি না ভুলেই গেছিলাম যে নাস্তাগুলো তো আরও আগে আনছে আমার শাশুড়ি আম্মা, এখন নষ্ট হয়ে যেতে পারে। এখানে আমার সতীন স্যুপটা গরম করতেছিল, কারণ ঢালার পর দেখি যে স্যুপটা জানি কেমন একটা গন্ধ আসতেছে, আবার খেতেও কেমন একটু লাগতেছে। ভাবছি যে গরম করলে হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, এরপরে আরও বেহাল দশা হয়ে গেছে। আর এদিকে আমাদের 3 জনের জন্য নাস্তা ছিল 300 না 350 টাকার মতো, টাকাটা এখন পুরাই জলে যেতেছে। আর আমাদের ছেলেটা যে স্যুপ খাওয়ার জন্য কি কান্নাকাটি করছে দেখে এত খারাপ লাগছে। যাই হোক, ঘুম থেকে উঠে কিন্তু আমরা সবাই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম যে এত রাগের মাঝে আমার শাশুড়ি আম্মা আমাদের জন্য এত সুন্দর সুন্দর নাস্তা নিয়ে আসবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে রিজিকে নাই, খেতে পারলাম না। তবে স্যুপটা নষ্ট হয়ে গেল, মাংসগুলো ভালো ছিল, সেটা আমরা পরে আলাদা করে ধুয়ে বাচ্চাদেরকে খেতে দেই। আর এই যে দেখেন আমার তো কি সুন্দর বিড়ালের মতো করে কিউট করে খাচ্ছে। আমিও না এভাবে হাড্ডি খেতে অনেক পছন্দ করি, আর আমার এই অভ্যাসটাই পাইছে, হাড্ডি এই বয়সে একদম চুরমার করে ফেলে খেয়ে। ওর বাবা আগে আমাকে বিড়াল বলতো, আমি এভাবে হাড্ডি খাই দেখে এখন নিজের মেয়েকেও বিড়াল বলে যে পুরাই মাটার মতো হয়েছে মেয়েটা, আমার একটা কিছুই পায় নাই। তারপর ভাজিটাও বাটিতে নেওয়ার পর আমি মুখে দিয়ে দেখি আমার কাছে কেমন যেন লাগতেছিল, কিন্তু আমার সতীন আর জামাইয়ের কাছে নাকি ভালোই লেগেছিল, তো পরে ওরাই এটা খেয়েছিল। আর এখানে একমাত্র ভালো বলতে এই পরোটাগুলোই ছিল, এগুলোও হয়তো আমাদের যন্ত্রণায় নষ্ট হয়ে যেত, কিন্তু পরোটা তো এত তাড়াতাড়ি নষ্ট হয় না, কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছিল। আমাদের 2 সতীনেরই কিন্তু সুগন্ধার নাস্তা অনেক বেশি পছন্দ, ওনাদের প্রত্যেকটা আইটেম খুবই মজা, বিশেষ করে স্যুপটা তো আমাদের ঘরের প্রত্যেকটা মানুষেরই অনেক বেশি পছন্দ। যেহেতু ভাজিটা আমার কাছে একটু কেমন লাগতেছিল, এই কারণে আমি ঘরে যে ভাজিগুলো আগে রান্না করে রাখছিলাম সেগুলো দিয়ে খাচ্ছিলাম, আর আমার সতীন বাচ্চারা খাচ্ছিল সবজি দিয়ে। এই দুষ্ট মেয়েটা সব সময় আমার খাবারের উপরে এভাবে হামলা করে, খেতে পারুক আর না পারুক আমার হাতেরটা নিয়ে যাবে আর ওর হাতেরটা আমাকে দিবে। ছোট্ট একটা টুকরা ওর হাতে ছিল, সেটা আমাকে দিয়ে এখন ও এটা নিয়ে গেছে। আর আমাদের ছেলে কি একটু খাইছে না খাইছে, এখন তার পানি খেতে হবে। মানে এই 2 ভাই বোন খাওয়ার থেকে বেশি পানি খায়, পানি খেয়ে পেট ভরে ফেলে, পরে আর খাবার দাবার কিছু খেতে চায় না। আর এখানে সবচেয়ে কিউট মোমেন্ট হচ্ছে এটা, আমাতুর রহমান আমাদের 2 মাকে খাইয়ে দিচ্ছিল, যখন আমি ওকে খাওয়াতে গেছি তখন আর খাবে না। আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখন থেকে কিন্তু আমরা রেগুলার 2:30 বাজে ব্লগ আপলোড করব। যদি এতদিন রাতের বেলা ব্লগ দিতাম, কিন্তু এখন অনেক আপুরাই বলতেছে যে দিনের বেলা ব্লগ দিলে নাকি বেশি ভালো হবে। আর আমরা একদিন যদি ব্লগ আপলোড না দেই তাহলে আনিশা আপুর বাড়ি হচ্ছে নোয়াখালী, আপু আমাদেরকে কমেন্ট করতে করতে পাগল করে ফেলে যে কেন আমরা ব্লগ দিচ্ছি না। আরও অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছে কেন ব্লগ দেই নাই, কিন্তু আপুর নামটা হাইলাইট করার কারণ হচ্ছে আপু তো আমাদেরকে রেগুলার কমেন্ট করে খোঁজখবর নেয়, তারপর অন্যরা যে কমেন্ট করে ওনাদের কমেন্টে গিয়ে উত্তরগুলো দিয়ে আসে, এই কারণে আপুর নামটা হাইলাইট করা। আরেকটা আপু আছে সুমাইয়া আপু, যে আমাদের
প্রত্যেকটা ব্লগে কমেন্ট করে, প্রত্যেকটা ব্লগ অনেকবার করে দেখে। তো আপু এখন একটু ইরেগুলার হয়ে গেছে, কারণ আপুর মেয়ে অনেক বেশি অসুস্থ, সিঁড়ি থেকে পড়ে গিয়ে প্রচণ্ড ব্যথা পাইছে। এই কারণে সবাই আপুর মেয়ের জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আব্দুর রহমান আপনাদেরকে টাটা দিয়ে দিচ্ছিল, ও আর ভিডিও করবেন। আর আব্দুর রহমান না ক্যামেরার সামনে একদমই কম থাকতে চায়। আর একটা পরোটা বেঁচে গিয়েছিল, সেটা আমি বিকেলবেলা চা বানিয়ে তারপরে খাচ্ছিলাম। আর এই চা বানাতে গিয়ে দুধ পড়ে আমার পরিষ্কার রান্নাঘরটার অবস্থা একদম বেহাল হয়ে গেছে। সবার খাওয়ার পর একটা মাত্র পরোটা বেঁচে গিয়েছিল, যেটা আমি চা দিয়ে খাচ্ছিলাম। এই পরোটার অবস্থা খুবই খারাপ ছিল। বাচ্চারা প্রত্যেকটা পরোটা হাতে নিয়ে ছিঁড়ে অবস্থা একদম খারাপ করে ফেলছে। এটা আমি কাঁচের প্লেটে নিয়ে এখন একটু ভালো অনুভূতি আনার চেষ্টা করতেছিলাম। কি আর করব বলেন, আমরা বাচ্চার মায়েরা তো একদম অসহায়, সবসময় কি ওদেরকে কিছু বলা যায় বলেন। আজকের চাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, কারণ এটা ছিল খাঁটি গরুর দুধের চা। আমরা সবসময় গুঁড়া দুধের চাই খেয়ে থাকি, কিন্তু শাশুড়ি আম্মা কী বুঝে যেন আজকে একদম 5 লিটার দুধ নিয়ে আসছে। তো সেটা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, চা বানিয়ে খেয়ে ফেলছি। আরও অনেক কিছুই কিন্তু শাশুড়ি আম্মা এনেছিল, যেটা আজকের ব্লগে আপনাদেরকে দেখাতে পারিনি, কিন্তু পরবর্তী ব্লগে অবশ্যই দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।